আর্জেন্টিনা নিয়ে আমার যে অবসেশন, আর্জেন্টিনা নিয়ে আমার যে পাগলামি, এটা মনে হয় আপনারা কম বেশি এতদিনে সবাই মোটামুটি বুঝে ফেলছেন। এই অবসেশনের কেন্দ্রে নেপথ্যে যাই বলেন ডিয়েগো ম্যারাডোনা। এখন আমাকে যদি বলা হয় ডিয়েগো ম্যারাডোনা ছাড়া তিনটা আর্জেন্টাইনকে বেছে নিতে, আর্জেন্টাইন ফুটবলারকে বেছে নিতে, যাদেরকে আমি জীবনে একবার দেখে মরতে চাই, সেই তিনজন কে কে হবে? নিশ্চয়ই লিওনেল মেসি থাকবে সবার আগে, আরেকজন হুয়ান রোমান রিকুলমে, আরেকজন কার্লোস তেভেজ। আপনাদের কাছে মনে হতে পারে যে কার্লোস তেভেজ কেন? এই ব্যাখ্যা আরেক সময় দেবো। এল অ্যাপাচিরে নিয়ে একটু লম্বা করে কন্টেন্ট করব যে কেমন করে আমার পুরো জগৎ একসময় সে আচ্ছন্ন করে রাখছিল। এখন মুশকিল হচ্ছে এই বয়সে এসে এই তিনজনকে একবার করে দেখা, ম্যারাডোনাকে দেখার তো আর উপায় নেই, বাকি তিনজনকে একবার করে দেখা এটা প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। কিন্তু একটা শর্টকাট বের করে ফেলছি। একটা শর্টকাট আছে যে আমি একজন লোকের সঙ্গে যদি দেখা করতে পারি, তাহলে তিনজনের সঙ্গে দেখা করার কাজটা হয়ে যাবে। কারণ এই লোকটার ভিতরে তিনজনই উপস্থিত আছে। লোকটার ভিতরে মেসি আছে, লোকটার ভিতরে রিকেলমে আছে, আর লোকটার ভিতরে তেভেজ আছে। কে? আমাদের থিয়াগো আলমাদা, আমাদের তরুণ থিয়াগো আলমাদা। যদিও বয়সটা 24 হয়ে গেছে, তারপরে আমরা তাকে তরুণ বলবো। এই থিয়াগো আলমাদা কখনো বলা হয় বস্তির মেসি, কখনো বলা হয় একালের রিকুলমে, কখনো বলা হয় যে নতুন এল অ্যাপাচি। আসলে কি? আসলে থিয়াগো আলমাদা কি? অনেক দিন ধরে আপনারা অনেকে টুকটুক করে একটু আমাকে হুমকিও দিচ্ছেন যে আলমাদাকে নিয়ে কথা না বললে কিন্তু দেখা বন্ধ করে দিব। তো এটা হুমকি দেওয়ার দরকার ছিল না। আমি ওর ওই কিউট ফেসেরই এত ভক্ত হয়ে গেছি গত 2-3 বছরে যে আলমাদাকে নিয়ে তো আমার বলতেই হতো। সেই বলাটা আজকে একটু বলি যে আলমাদা কে, কোত্থেকে আসছে, তার ভয়াবহ জীবন সংগ্রামের গল্প ছোট্ট করে একটু বলি, এবং এখন ঠিক কি বাস্তবতায় আছে, এই 24 বছর বয়সেও কেন সে তরুণ তারকা, এই ব্যাপারগুলো বলে আজকে একটু আলমাদা নিয়ে ছোট্ট করে একটু গল্প বলে আসেন। দেখেন, আলমাদার ভিতরে মেসি কিভাবে আছে এটা মনে হয় বুঝায় বলার খুব একটা দরকার নাই। মানে দুইজন দুই উইং এ খেলে, দুজনের খেলোয়াড়ি স্টাইল অনেকটাই একই রকম, মানে পজিশনাল মিল আছে, খেলোয়াড়ি স্টাইলের মিল আছে। হ্যাঁ, মেসির মতো ওরকম ফাস্ট পেস নাই তার, আবার খেলা ক্রিয়েট করার ক্ষমতা এবং ওই যে মাঠ ডিকটেট করার ক্ষমতা, এগুলো দুর্দান্ত আছে দুজনের। একই সঙ্গে তাদের যে হাইটের মিল এবং ওই যে মাঠে খরগোশের মতো দৌড়ানো, এই ব্যাপারগুলো মিলে তার ভিতরে মেসি খুঁজে পাওয়া একদম কঠিন কিছু না। আর ছোটবেলায় ওর নামই ছিল হচ্ছে বস্তির মেসি। তো ফলে মেসির ব্যাপারটা তো আপনারা বুঝলেন। রিকুলমের ব্যাপারটা বোঝাও খুব কঠিন কিছু না। রিকুলমে হচ্ছে আলমাদার অবসেশন। আমাদের অবসেশন যেরকম মেসি ম্যারাডোনা, আলমাদার অবসেশন হচ্ছে রিকুলমে। সে সারা জীবন বড় হতে চাইছে রিকুলমে হওয়ার জন্য। তার সঙ্গে রিকুলমের প্লেইং স্টাইলে খুব বেশি মিল নাই। মানে রিকুলমে তো ছিলেন হচ্ছে লাতিন মিডফিল্ড জেনারেল বলতে যা বোঝায়, স্লো, ডিকটেটিং এবং ভয়ানক ক্রিয়েটিভ, কিন্তু একটু পেছনে খেলতেন তুলনামূলক। আলমাদা আবার একটু তুলনামূলক সামনে খেলে, অত বেশি স্লো না, আবার অত ডিকটেটিং না, খানিকটা ডিকটেটিং। এর সঙ্গে রিকুলমের সঙ্গে ওই একটা জায়গায় মিল আছে যে মাঠ ডিকটেট করতে পছন্দ করে, এবং রিকুলমে বলে যে তার স্বপ্নের দৃশ্য হচ্ছে যে বল পায়ে আসলে মাঠকে নিজের মতো করে স্লো করা, আবার একটু গতিশীল করা। এই জিনিসটা পৃথিবীতে তো রিকেলমের চেয়ে ভালো কেউ করে নাই। ওর স্বপ্নও একদিন ওরকম করতে পারা। তেভেজের সঙ্গে আলমাদার মিলটা কোথায়? এবং এইটা বলতে গেলেই আসলে আলমাদার ছোটবেলার গল্পটা বলতে হবে, তাহলেই আমরা আলমাদার গল্পটাও জানতে পারবো, এবং কেন আলমাদাকে আমি বলতেছি কিউট অ্যাপাচি এই ব্যাপারটাও জানতে পারবো। আলমাদার জন্ম হচ্ছে বুয়েনোস আয়ার্সের সবচেয়ে কুখ্যাত এলাকায়, সবচেয়ে কুখ্যাত একটা বস্তিতে। বস্তিটার নাম হচ্ছে ফুয়ের্তে অ্যাপাচি। এই ফুয়ের্তে অ্যাপাচি ঐতিহাসিকভাবে বুয়েনোস আয়ার্সের এমন একটা এলাকা, যে এলাকাটার সঙ্গে বিপ্লব, বামপন্থী বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে দাঙ্গা, ড্রাগ, রোজ হত্যাকাণ্ড সব কিছু সম্পর্ক আছে। মানে এরকম একটা অন্ধকার জায়গার কথা আপনি কল্পনাও করতে পারেন না। যদিও লাতিন আমেরিকার সঙ্গে যদি আপনি অভ্যস্ত হন, তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে লাতিন আমেরিকার সবগুলো বড় শহরের একটা অন্ধকার জায়গা আছে, একটা অন্ধকার জগৎ আছে। সেটা হচ্ছে ওই জায়গার বস্তিটা, ওই শহরের তলিতে যে বস্তিটা থাকে, সেটা হচ্ছে বুয়েনোস আয়ার্সে এই ফুয়ের্তে অ্যাপাচি। এই ফুয়ের্তে অ্যাপাচি হচ্ছে সেই অন্ধকার জগৎ। ওখানে ভদ্রলোকেরা যেতে চায় না। ওখানে গাদাগাদি করে, কতগুলো বিল্ডিংয়ে গাদাগাদি করে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ওখানে 7,000 লোকের বসবাস অল্প একটু জায়গার মধ্যে। কিন্তু মিডিয়াগুলো দাবি করে যে এই সংখ্যাটা 21,000-এর বেশি, মানে 3 গুণের বেশি।
মানে ৭,০০০ লোককে ওই বস্তির রুমগুলো বরাদ্দ দেওয়া। তো তো ধরেন এক একটা পরিবারের ভাগে পড়ছে ২টো বা ৩টে রুম। ওরা কেউ ২টো বা ৩টে রুম একারা মিলে থাকে না, ওরা এক রুমেই সবাই থাকে, বাকি ২ রুম ওরকম সন্ত্রাসীদের কাছে, ওরকম গ্যাংস্টারদের কাছে ভাড়া দিয়ে দেয়। ফলে বস্তির আসল লোক সংখ্যা ২০,০০০-এর উপরে। এই ২০,০০০ লোকের বেশিরভাগই মূলত মাদক ব্যবসা, মাদক গ্রহণ এবং ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত। বুয়েন্স আয়ার্স জুড়ে যত অপরাধ হয় বলা হয় যে তার ৯০ ভাগই হয় হচ্ছে এই অ্যাপাচি বস্তির লোকেদের দ্বারা। এই অ্যাপাচি বস্তির লোকেরাই এসব করে বেড়ায়। ফলে অ্যাপাচি বস্তির জায়গাটা কেমন বুঝতে পারতেছেন? এখানকার স্ট্রিটে বিকেল বেলায় ফুটবলারদের মেলা বসে। সেই ফুটবলাররা কারা? সেই ফুটবলাররা মূলত হচ্ছে এই ৩ বছর, ৪ বছর, ৫ বছর বয়সী এসব পরিবারের বাচ্চারা। এরা পাথর দিয়েও ফুটবল খেলে, বিশ্বাস করেন। পাথর গোল করে সেই পাথর দিয়েও ওরা খালি পায়ে ফুটবল খেলে। মানে কি পরিমাণে রাফ টাফ হয়ে বড় হয়ে ওঠে। এই ফুটবলারদের বড় অংশ ইয়াং হওয়ার আগে মাস্তানিতে, সন্ত্রাসীতে ঢুকে যায়। হ্যাঁ, দু একটা বিরল ব্যতিক্রম তো আছেই। এই বিরল ব্যতিক্রমের একটা হচ্ছে কার্লোস তেভেজ। এই ফুয়ের্তে অ্যাপাচি থেকে উঠে আসছে, এই বস্তি থেকে উঠে আসছে এল অ্যাপাচি। আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সংগ্রামী নায়ক। সেই নায়ক আমাদের কার্লোস তেভেজ এখান থেকে উঠে আসছে। তার বহুকাল পরে ওই একই স্ট্রিট থেকে, ওই একই জায়গা থেকে, একই রকম একটা পরিবার থেকে একটা কিউট ছেলে উঠে আসছে। তেবেজের যেমন একটা পাশ আগুনে ঝলসানো, মুখের ভিতরে রুক্ষতা, ওই গ্যাংস্টারের চেহারাটা পরিষ্কার। এই ছেলেটা তা না। এই ছেলেটার মুখটা একেবারে মেসির মতো, একেবারে মেসির মতো নিষ্পাপ। এই ২৪ বছর বয়সেও আপনার তাকে দেখলে মনে হবে যে ১৫-১৬ বছর বয়সে একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা নিষ্পাপ চেহারার অ্যাপাচি উঠে আসছে ওই বস্তি থেকে। এবং যখন ও প্রথম একটা ক্লাবে, একটা একাডেমিতে গেল, তখন লোকেরা ওকে এক বাক্যে অপমান করার জন্য, এটা প্রশংসার জন্য না, এক বাক্যে ওর ড্রিবল ট্রিবল দেখে ওকে কিছু বাচ্চারা বলতেছে বা কোচরা বলতেছে মেসি, বাকি বাচ্চারা বলতেছে মেসি ফ্রম ভিয়াস, মেসি ফ্রম ভিয়াস। হোয়াট ডু ইউ মিন বাই ভিয়াস? ভিয়াস ইংরেজিতে লিখলে হয় ভিলা। ভিয়া মানে হচ্ছে ওদের বস্তি, স্লাম। মানে স্লাম থেকে আসছে, ওর সঙ্গে মেশা যাবে না, ও একেবারে নোংরা, ওর কালচার নাই, ও কথায় কথায় ছুরি বের করে ফেলে। কিন্তু থিয়াগো তো ওরকম ছেলে না, থিয়াগো আলমাদা ওরকম ছেলে না। থিয়াগো আলমাদা ওই যে আপনার গোবরে পদ্ম ফুল। মানে তেবেজের সঙ্গে তার পার্থক্য হচ্ছে তেবেজ কিন্তু ওই বস্তির ছেলে হিসাবেই, মানে বস্তির রংবাজ হিসাবেই ন্যাশনাল টিমে আসছে, এবং ন্যাশনাল টিমে এসে হচ্ছে রংবাজি করছে। কিন্তু থিয়াগো আলমাদের ব্যাপারটা আলাদা। আলাদাটা করছে কে? আলাদাটা করছে হচ্ছে মনিকা নামে এক ভদ্রমহিলা। কে সেই ভদ্রমহিলা? এই ভদ্রমহিলা হচ্ছে থিয়াগোর সিঙ্গেল মাদার। ওর বাবা কে ছিলেন, কিভাবে ওর বাবার সঙ্গে ওদের সেপারেশন হয়েছে, এইসব কিছু জানা যায় না। থিয়াগো আলমাদা কখনো এইসব বিষয়ে কথা বলতে পছন্দ করে না। ২-৪ বার সাংবাদিকরা প্রশ্ন করলে সে খুব দৃঢ়তার সঙ্গে জানায় দিয়েছে সে এই প্রশ্ন নিতে চায় না, সেই প্রশ্ন শুনতে চায় না। তবে এটুকু জানা যায় যে আলমাদার জন্মের পরপরই বা আলমাদা গর্ভে থাকা অবস্থায় ওর বাবা ওদের ছেড়ে চলে গেছেন। এমনও হতে পারে যে ওর মার সঙ্গে ওর বাবার কখনো বিয়েই হয় নাই। বললাম না, অপরাধ প্রবণ এলাকা তো অনেক কিছুই এখানে হওয়া সম্ভব। সবকিছু তো আমরা বুঝতে পারবো না। আমরা শুধু এইটুকু বুঝতে পারবো যে মনিকা, এই যে মা, এই যে তরুণী, এই তরুণী তার এই সন্তানকে জীবন দিয়ে বড় করে তুলছেন, জীবন দিয়ে বড় করে তুলছেন। কি না করছেন মনিকা এই বাচ্চাটারে বড় করার জন্য, কি না করছেন। মানে ২৪টা ঘন্টার বড় জোর ২-৩টা ঘন্টা ঘুমাইতে পারছেন, খাওয়ার সময় পেয়েছেন, ছেলেকে সময় দেওয়ার সময় পেয়েছেন। বাকিটা সময় ২-৪ টাকা ৫ টাকা আয় করার জন্য সব করছেন। কেয়ার গিভিং করছেন, বাচ্চাদের রাখছেন। ওই বস্তির আশেপাশের বিভিন্ন বিল্ডিং এ গিয়ে বাচ্চাদের রাখছেন। বাড়ি, বাড়ি ঘর মোছার কাজ করছেন। ওই যে আমরা ছুটা বুয়া যেরকম রাখি, ওরকম ছুটা বুয়ার কাজ করছেন। ঘর মোছা, তরকারি কেটে দেওয়া সব করছেন। আবার দুপুর গড়ালে স্থানীয় দোকানে গিয়ে চাকরি করছেন। রাস্তা ঝাড়ু দিচ্ছেন, সিটি কর্পোরেশনের চাকরি নিয়ে, ঠিকা চাকরি। এক দিন করলে এত টাকা পাবা। রাস্তা ঝাড়ু দিছেন। সবই করছেন এই মহিলা। শুধুমাত্র কেন? আলমাদাকে ভালো রাখার জন্য, আলমাদাকে বড় করার জন্য। ওনার ছোটবেলা থেকে আলমাদার সঙ্গে একটাই কথা ছিল যে, বাবা ঘটনাচক্রে তুমি এই ভিয়াসে জন্মাইছো, এই বস্তিতে জন্মাইছো, কিন্তু তোমাকে এই বস্তি ছেড়ে একদিন উপরে উঠতে হবে। তোমাকে একদিন সত্যিকারের নাগরিক হয়ে উঠতে হবে। সেই নাগরিক হয়ে ওঠার জন্য আলমাদার নিজের লড়াইও কম ছিল না। মানে দিনের পর দিন এমন গেছে, আলমাদা ইন্টারভিউতে বলতেছে যে হয়তো আমি যে অবস্থায় বসে এখন কথা বলতেছি, আমার বন্ধুরা অনেকে এটা কল্পনাও করতে পারে না। তারা তারা জানে না ক্ষুধা কি জিনিস। ক্ষুধা কি জিনিস এটা আপনি একবেলা না খেয়ে থেকে বুঝবেন না। টানা ৩ দিন ৪ দিন যখন পানি ছাড়া কিছু খাবেন না, আপনার বয়স যখন ৭, ৮ এই বয়সেও আপনি টানা ৩-৪ দিন না খেয়ে থাকবেন, তখন বুঝবেন ক্ষুধা কি জিনিস। আপনি বুঝবেন না কখনোই নিরাপত্তাহীনতা কি জিনিস।
আপনি একটা তুলনামূলক নরম সরম ছেলে, আপনার চারপাশে যখন আপনার বয়সী বাচ্চারা হাতে ড্যাগার নিয়ে ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সামান্য কথায় একজন আরেকজনের পেটে ছুরি চালায় দিতে পারে, একটু বড়রা যখন বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন বুঝবেন যে নিরাপত্তাহীনতা কাকে বলে। আপনি বুঝবেন না মায়ের সংগ্রামটা কি জিনিস। তখন বুঝবেন যখন আপনার তরুণী মা প্রতিদিন তার ইজ্জত এবং জীবনের ভয় নিয়ে সন্ধ্যার পরেও কাজ করে আপনাকে বাঁচায় রাখবে। এই হচ্ছে থিয়াগো আলমাদার জীবন। হ্যাঁ, আলমাদাও সেজন্য কষ্ট করছে। আলমাদা কি করছে? আলমাদা সকালবেলায় ভোরবেলায় উঠছে। উঠে বাজার থেকে সবজি কিনে আলু, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি ঝুড়িতে ভরে নিয়ে মাথায় করে ওই পাশেই বস্তির পাশেই যেসব একটু সম্ভ্রান্ত এলাকা, একটু মধ্যবিত্ত এলাকা, এই এলাকাগুলোর বিল্ডিং এর নিচে নিচে গিয়ে ডাক ছেড়ে, ওই যে আমরা শুনি না, "এই আলু নেবেন আলু?" ওই ৫-৬ বছর বয়সী আলমাদা ওই সবজি বিক্রি করে বেড়াতো ভোরবেলায়। এটা ধরেন ৭টা, ৭:৩০, ৮টা পর্যন্ত। তারপরে স্কুলে চলে যেত। আলমাদার মা, "হ্যাঁ, তোমার স্কুলে যেতে হবে সবার আগে। বাকি সবকিছু সবার পরে।" ও স্কুলে চলে যেত। স্কুলে কিভাবে যেত জানেন? স্কুল ব্যাগ ভরে বইগুলো থাকতো হাতে। স্কুল ব্যাগ ভরে সবজি নিয়ে যেত। মানে ও স্লামের যে অংশটা থাকে পাশেই হচ্ছে ওই সবজি বাজার। সবজি বাজার থেকে স্কুল ব্যাগ ভরে সবজি নিয়ে যেত। এই সবজি নিয়ে কি করতো? ওই স্কুলে তো সব বস্তির ছেলেপেলে না। ওখানে তো কিছু মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলেরাও আসতো। তাদের সঙ্গে তাদের গার্জিয়ানরা আসতো। ও ওই স্কুল শেষ হওয়ার পরে বা স্কুলের আগে ওই ব্যাগের সবজি বিভিন্ন গার্জিয়ানের কাছে বিক্রি করে দিত। বিক্রি করে দিয়ে ওখান থেকে ৳২ ইনকাম হতো। একটা টাকা বাইরে কোনোদিন ব্যয় করে নাই। হেঁটে স্কুলে গেছে, হেঁটে আসছে। কোনোদিন একটা চকলেট পর্যন্ত কিনে খায় নাই। এই টাকাটা এসে মার কাছে দিছে। যেন সংসারটা চলে। মানে একটা বস্তির মহিলার পক্ষে কিন্তু সংসার চালানো মানে ৩ বেলা খাবার জোগাড়ের টাকা জোগাড় করাই খুব কঠিন। এবং সে যদি হয় একটা স্বামী পরিত্যক্তা বা ওই পার্টনার পরিত্যক্তা সিঙ্গেল মাদার, তার জন্য এটা আরো কঠিন, আরো কঠিন। ফলে দুজনকে জীবনের উপর দিয়ে পরিশ্রম করতে হয়েছে কয়েকটা দানা জোগাড় করার জন্য। সেই দানাটাও রেগুলার জোগাড় হয়নি। ওই যে আলমাদা বলছে টানা ৩ দিন ৪ দিন এমন গেছে পানি ছাড়া তারা কিছু খেতে পারে নাই। কিন্তু এই যে সবজি বিক্রি, এই যে না খেয়ে থাকা, এই যে সংগ্রাম, এর পেছনে ছোট্ট করে মাথার পেছনে ছোট্ট করে এই নিরীহ কিউট ছেলেটার আরেকটা জিনিস লুকানো ছিল। সেটা হচ্ছে ফুটবল স্বপ্ন। দুটো কারণে। এক হচ্ছে ও যে স্ট্রিটে দৌড়ায় বেড়াচ্ছে, ও যে স্ট্রিট থেকে রোজ স্কুলে যাচ্ছে, বাসা থেকে নেমেই যে স্ট্রিটটায় ও ওই যে বললাম পাথরের বল দিয়ে পর্যন্ত ফুটবল খেলছে। এই কাজগুলো করতেছে, ও প্রতিটা মুহূর্তে শুনতেছে, একটু বড়রা বলতেছে, "তুই যা করতেছিস সেটা আরেকজন করত।" কে করতো? এল অ্যাপাচি করতো। মানে ওই যে কার্লোস তেভেজ। এই অ্যাপাচি বস্তি থেকেই তেভেজ উঠে আসছে। এখন তেভেজের সঙ্গে গল্প শুনতে, শুনতে সে বড় হয়েছে। হয়তো টিভিতে তেভেজের খেলাও দেখার সুযোগ পায় নাই। খুব স্বাভাবিক। আবার এটা হতে পারে যে দেখছে। কারণ ও তো রিকুলমের খেলা দেখছে। রিকুলমের খেলা দেখছে বলে রিকুলমের ভয়াবহ ভক্ত হয়েছে এবং ওই বয়স থেকেই ও বারবার ওর যত ইন্টারভিউ আপনি পাবেন, যত ইন্টারভিউ পাবেন পাবলিশড, সব ইন্টারভিউতে দেখবেন একটা কথা যে আমি রিকুলমে হতে চাই। তো যে লোক ওই বয়সে রিকুলমে বোঝে, রিকুলমে তো আমাদের সময়ের তারকা, তেভেজও আমাদের সময়ের তারকা। তার মানে তেভেজকেও সে বোঝে, হয়তো তেভেজের খেলাও দেখছে এবং পরে সাক্ষাৎকারে বলছে যে ব্যক্তি হিসেবে আমি তেভেজকে ফলো করছি। এবং একটা জায়গায় কার্লোস তেভেজ আমার জন্য খুব বড় অনুপ্রেরণা ছিলেন যে উনি একমাত্র মানুষ যে বুয়েনোস আয়ার্সের এই সবচেয়ে নিকৃষ্ট স্লাম থেকে উঠে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। ফলে আমার কাছে মনে হয়েছে উনি যদি পারেন আমিও পারবো। মানে তেভেজ তার জন্য ব্যক্তি মানুষ হিসাবে বিরাট একটা অনুপ্রেরণার ব্যাপার ছিল। ফলে এই দুটো মানুষ, এই দুটো মানুষের স্বপ্ন ওকে বাঁচায় রাখছে। একটা হচ্ছে এলাকার নায়ক তেভেজ, আর একটা হচ্ছে ওর সুপার হিরো রিকুলম্যান। এই দুজনকে স্পর্শ করতে হবে। এই জন্য শুরু করছে পাথর দিয়ে বল খেলা। পরে খালি পায়ে ফুটবল খেলে বেড়াতো। ওখানে ছোট্ট একটা ক্লাব, একেবারে নামহীন একটা ক্লাবের হয়ে খেলতো। এই খেলাটা টুকটাক স্কাউটদের চোখে পড়তেছে। এই খেলার কথা কানে গেল গ্যাব্রিয়েল হেইনজের। গ্যাব্রিয়েল হেইনস এ কথা শুনে ওই জায়গায় চলে আসলেন। ওই বস্তির পাশে ওই ছোট খেলা দেখতে। হেইনস হচ্ছে তখন ভেলে সার্সফিল্ড নামে একটা দলের কোচ। সার্সফিল্ড অত বড় কোনো দল না, যদিও প্রিমেরা ডিভিশন খেলে, কিন্তু কোনোভাবে বোকা বা নিউয়েল ওল্ড বয়েজ বা রোজারিও সেন্ট্রাল এসব দলের সঙ্গে তুলনা চলে না। একেবারে মধ্যম নিচু সারির দল।
এবং হেইন্সের কি ক্যারিয়ার ওখানেই শুরু কি না, মানে কোচিং ক্যারিয়ার? এমনি হেইন্সকে তো আপনাদের মনে আছে, গ্যাব্রিয়েল হেইন্স বিশ্বকাপ দলে খেলছেন, মেসির সতীর্থ ছিলেন, রিয়াল মাদ্রিদে খেলছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন, ভয়ানক ডিফেন্ডার ছিলেন, খুব নামকরা ডিফেন্ডার ছিলেন। কোচিং করছেন মূলত আর্জেন্টিনার বিভিন্ন দলেই। এবং হেইন্সের কি ওটা শুরু কিনা আমার ঠিক মনে নাই, তবে সার্সফিল্ডের কোচ হিসেবে উনি নিজে কিন্তু আলমাদাকে পিক করছেন। ওই যে বললাম যে বস্তির পাশেই একটা ক্লাবে খেলতো, এবং সেই ক্লাবে তার ওই যে বিউটিটা, বল ডিস্ট্রিবিউশন, ড্রিবলিং, মাঠ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এই জিনিসটা মুখে মুখে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছিল। এরকম একটা পিচ্ছি আছে, তেবেজদের বস্তি থেকে আসছে, ও ভালো খেলে। হেইন্স আসলেন একদিন খেলা দেখতে, এসে হেইন্স ওর মাকে বললেন যে ছেলেটাকে আমাদের দেন, আমাদের ক্লাবের একটা একাডেমি আছে ওখানে, তখন ওর বয়স 8 বছর, ওখানে ওকে ভর্তি করব আমরা, ভর্তি করে ও ওখানে বিকাল হলেই খেলাধুলো করবে, আমার ইচ্ছা ওকে আমি একসময় বড় দলে প্রমোশন দেবো। ও একটা জিনিস ওর মা মনিকা এই জিনিসটা মেনে নিলেন, কারণ ওর মা তো জানে না, আর কেউ পৃথিবীতে জানুক বা না জানুক, যে ছেলে তার কি স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠতেছে, পেটে খাবার থাকুক বা না থাকুক, মা তো ছেলের স্বপ্নের জন্য সব করতে রাজি আছে। মা রাজি হয়ে গেলেন, চলে গেল ছেলে ক্যাম্পে, চলে গেল ছেলে একাডেমিতে, ওই যে সার্চফিল্ডের একাডেমিতে। এখন যেটা হলো, সার্চফিল্ডের একাডেমিতে প্রচুর সময় দেয়, ভোরবেলায় উঠে সবজি বেচে দুপুর পর্যন্ত, বেচে দুপুর হলে একাডেমিতে চলে যায়। জিনিসটা হেইন্স খেয়াল করলেন। হেইন্স ওকে নিয়ে একদিন বললেন প্র্যাকটিস শেষে যে চলো তোমার মার সঙ্গে আরেকবার কথা বলবো। হেইন্স আসলেন ওর বাসায়, এসে ওর মাকে বললেন যে দেখেন ওর সকালে সবজি বেচাটা কি খুব জরুরি, মানে আপনি কি কোনোভাবে একটু সংসারটা চালাতে পারবেন কষ্ট করে? তো উনি অবাক হয়ে গেছেন যে কেন বলেন তো? হেইন্স বললেন যে দেখেন ওকে ওর বন্ধুরা বুলিং করে বস্তির মেসি হিসাবে। ব্যাপারটা হয়তো শুনতে রোমান্টিক, কিন্তু আমার ভালো লাগে না। আমি চাই বস্তির ব্যাপারটাও থাক, বস্তির যে ঐতিহ্য, বস্তির যে দৃঢ়তা, এটা ওর থাক, কিন্তু কোনোদিন যেন ওর ওই বস্তি ব্যাপারটা ওর ভিতরে না থাকে, স্লাম ব্যাপারটা ওর ভিতরে না থাকে। ফলে ওর পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, কারণ হচ্ছে ও চিন্তাশীল একটা ছেলে, ও চিন্তা করে। ও যদি পড়াশোনা করে, মিনিমাম স্কুলটা পাশ করে, তাহলে ও পড়তে পারবে, এরপরে বিভিন্ন বড় বড় থিওরি পড়বে, ও ভালো মানুষ হবে, ভালো ফুটবলার হবে। ও প্রায় সব ইন্টারভিউতে এই কথাটা বলে, এই দৃশ্যটা বর্ণনা করে, যে মায়ের সামনে কোচ আমার কাঁধে হাত দিয়ে বলছিলেন যে দেখো থিয়াগো, একজন বড় ফুটবলার হওয়া হয়তো অত কঠিন না, বড় মানুষ হওয়া যত কঠিন। ফলে তুমি স্কুলটা ছাড়ো না, তুমি সকালে একটু কষ্ট করে স্কুলটা করে ফেলো, তারপরে একাডেমিতে সময় দাও। এবং সেই কথাটা থিয়াগো আলমাদার রাখছে, যতদূর সম্ভব পড়াশোনায় সময় দিছে, সঙ্গে ফুটবলে তো প্রাণান্ত সময় দিছে। এবং হেইজ আসলে তার ওই সময় বাবার রোলটা প্লে করছেন, মানে এ কথা আমাদের বলতে আপত্তি নাই, আলমাদা হয়তো বাবা শব্দটা কোথাও বলে নাই, কিন্তু বহু ইন্টারভিউতে আমি এটা পাইছি যে হেইন্স না থাকলে সেখানে আসতে পারতো না। তাকে শুধু হেইন্স ফুটবল শেখান নাই, যে উইং থেকে শুরু করে সে কেমনে মিডফিল্ড পর্যন্ত খেলবে, প্রয়োজনে অ্যাটাকার হবে, এই সব কিছু হেইন্স হাতে করে করে দিয়েছেন। ও আগে উইংয়ে ছাড়া খেলতেই পারতো না, পরে ওরে ভার্সেটাইল খেলোয়াড় বানানোর কাজটা হেইন্স করছেন। এটা বড় ব্যাপার না। আলমাদা বলে যে আমার লাইফ স্টাইল, আমি কি খাবো কি না খাবো, এবং হেইন্স নাকি খুব কড়া হেডমাস্টার ছিলেন, কড়া বাবা ছিলেন। একটু দেরি করে ঘুম থেকে উঠলে শাস্তি, উনি খোঁজ নিতেন কোন বাচ্চাটা কখন ঘুম থেকে উঠতেছে। একটা পর্যায়ে তো একাডেমিতেই থাকা শুরু করলো, কোন বাচ্চাটা দেরি করে ট্রেনিংয়ে আসতেছে, কোন বাচ্চাটা কিরকম করতেছে। প্রধান কোচ হিসাবে যেটা ওনার ডিউটি না, উনি তো একাডেমি কোচ না, উনি প্রধান কোচ হিসাবেও এই কাজগুলো করতেন, এবং ওখানকার একাডেমি কোচকে বলে আসতেন আজকে থিয়াগোকে এত টাকা জরিমানা করবেন। টাকা তো আর দেওয়ার সামর্থ্য ছিল না, আজকে থিয়াগোকে 10টা বাড়তি ল্যাব দেওয়াবেন। এই করে করে জীবনটা গড়ে দিছেন। হেইজ একেবারে নিজের হাতে কাদামাটি দিয়ে এই থিয়াগো আলমাদাকে বানাইছেন, এবং ফলে যেটা হয়েছে, এই জিনিস চলে গেছে পেপ গার্দিওলার কাছে, যে এই একটা জিনিস তেভেজের বস্তি থেকে উঠে আসছে, মেসির মতো খেলে, রিকুলমে আদর্শ, এবং হেইজ বানাচ্ছে। এই জিনিসটাকে দেখতে যেতে হয়। পেপ গার্দিওলা আর্জেন্টিনার একটা ট্যুরে, অন্য কাজেই ট্যুরে আসছিলেন, গার্দিওলা খুব আর্জেন্টিনা ট্যুর করেন, বিশেষ করে বিয়েলসার সঙ্গে তার প্রায় মিটিং থাকে, অমুক তমুক। আর্জেন্টিনার ট্যুরে এসে তিনি ওই ইয়ের খেলা দেখলেন, আলমাদার খেলা দেখলেন, এবং তিনি সিটি কর্তৃপক্ষকে, সিটি মানে কিন্তু সিটি গ্রুপ, নট অনলি ম্যানচেস্টার সিটি, সিটির হাতে আপনারা জানেন যে অনেকগুলো টিম আছে, নিউ ইয়র্ক সিটি আছে, অস্ট্রেলিয়াও কি একটা সিটি আছে, পৃথিবীর বেশিরভাগ টপ লিগে সিটি গ্রুপের টিম আছে, ম্যানচেস্টার সিটিও তার একটা। ওরা অনেক সময় খেলোয়াড় কেনে সিটি গ্রুপের নামে,
সিটি গ্রুপের নামে কিনে কি করে ওরা ওদের প্রয়োজন মতো ওই ছেলেকে প্রয়োজন হলে ওই ছেলেকে ইংল্যান্ডের ওদের যে টিম আছে ম্যানচেস্টার সিটি ওই একাডেমিতে বড় করলো, করে পাঠায় দিল ফ্রান্সের দলে খেলার জন্য, তারপরে আমেরিকার দলে খেললো নিউ ইয়র্ক সিটিতে। এইভাবে ঘুরায় ফিরে একসময় ম্যানচেস্টার সিটিতে আনবে। তো পেপ বললেন সিটি গ্রুপকে যে এই ছেলেটাকে কেনেন আপনারা, কিনে কোথায় কিভাবে বড় করবেন সেটা আপনাদের ব্যাপার। আলটিমেটলি একটা সময় আমি দেখতে চাই যখন ওর বয়স 18-19 হবে ওকে আমি ম্যানচেস্টার সিটিতে দেখতে চাই। দেখেন লাতিন আমেরিকার ব্যাপারটা কি, আপনি হয়তো অ্যামাজন জঙ্গলে একটা এলডোরাডো লুকায় রাখতে পারবেন, কিন্তু লাতিন আমেরিকায় ফুটবল প্রতিভা লুকায় রাখতে পারবেন না। কোথাও একটা ফুটবল প্রতিভার একটু বিস্ফোরণ হচ্ছে এটা টের পেলেই ইউরোপিয়ান দলগুলো একেবারে পঙ্গপালের মতো ঝাঁপ দিয়ে পড়ে। ফলে থিয়াগো আলমাদার পেছনে শুধু সিটি না, গার্দিওলা নিজে দেখছেন বলে সিটি না, ওর পেছনে বিভিন্ন ক্লাব, নাপোলি, তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড, বেনফিকা, বহু দল ওর পিছনে ছোটাছুটি শুরু করলো। এবং শেষ পর্যন্ত যেটা হলো সবচেয়ে মজার একটা দল এসে বাজিটা জিতে নিল। সেটা কারা? সেটা হচ্ছে আটলান্টা সিটি। আটলান্টা সিটি হচ্ছে এমএলএস এর টিম। এই যে মেসি এখন যে এমএলএস এ খেলে, এই এমএলএস এর টিম। এখন আটলান্টা সিটিতে সাধারণত মানে এমএলএস সাধারণত তরুণ খেলোয়াড় লাতিন আমেরিকা থেকে কিনে আনবে, সম্ভাবনাময় খেলোয়াড়। এই জিনিস এর আগে কোনোদিন ইতিহাসেই ছিল না, কিন্তু আটলান্টা সিটি সেই কাজ করলো। ওই যে আগে একদিন আপনাদের বলছি যে এমএলএস এর খেলোয়াড়দের বিভিন্ন ক্যাপ থাকে, মানে ওদের টোটাল বাজেটের বাইরেও ওরা হাই পেইড কিছু খেলোয়াড় নিতে পারে, সেখানে সাধারণত ওরা বুড়ো তারকা কেনে। আটলান্টা সিটি কি করলো, ওই কোটায় কিনে নিতে চাইলো এই থিয়াগো আলমাদাকে, এবং সেজন্য তারা একটা বিরাট অফার করলো, $15 মিলিয়ন, $15 মিলিয়ন অফার করলো, যেটা আসলে বাকিদের কারোর অফার এই ধারে কাছেও নাই। এই অফার করলো এবং শেষ পর্যন্ত আটলান্টা সিটিতে গেল। এখানে একটু ঝামেলা হয়েছিল, থিয়াগো আলমাদার নামে একটা ধর্ষণ মামলা ছিল। এই ধর্ষণ মামলাটা শুধুমাত্র ওই বস্তির বাসিন্দা বলে ওর নাম ওইখানে ঢুকে গেছিল, ও কোনোভাবে এই ঘটনার সঙ্গে ইনভলভ ছিল না। আপনারা তো বুঝতেই পারতেছেন যে এই ছেলে বস্তিতে থাকলেও গুডি বয় টাইপের ছেলে, এই ছেলেগুলোর সঙ্গে ইনভলভ ছিল না কোনো কালে, কিন্তু একটা গুরুতর কেসের আসামি। ফলে তাকে আর্জেন্টাইন আইন অনুযায়ী বা ইউরোপিয়ান আমেরিকান আইন অনুযায়ী এভাবে ট্রান্সফার করা যায় না। এই জায়গাটা বেশ কিছুদিন ঝুলে থাকলো, শেষ পর্যন্ত ওখানকার কোর্ট রায় দিলেন যে ওর নাম একেবারেই এটার সঙ্গে সম্পৃক্ত না, ওর কোনো সম্পৃক্ততা নাই এই মামলায়। ও যখন এই গ্রিন সিগন্যাল পেল তখন আলটিমেটলি আটলান্টার অফারটাই নিল। এখানে পরে আলমাদা যেটা বলছে যে আমার স্বপ্ন ইউরোপে খেলা, আলটিমেটলি একসময় আমি ইউরোপে যাব, তাই তো হয়েছে, ইউরোপেতে চলে আসছে। গত বছর লিওতে ধারে খেলছে, এবছর তো শেষ পর্যন্ত অ্যাথলেটিকোতে চলেই আসছে। আলটিমেটলি আমি ইউরোপেই যেতে চাই, কিন্তু আপাতত আমার হচ্ছে আমার মার জন্য টাকা দরকার, আমার মাকে একটু ভালো একটা জীবন দেওয়া দরকার, আমার মাকে স্লাম থেকে বের করে আনা দরকার। সেজন্য আমি বড় অঙ্কের টাকার অফারটাই নিছি। মানে দেখেন কোনো লুকানোর চেষ্টা নাই। আমাদের ফুটবলারদের শোনেন না কত বড় বড় চাপাবাজি করতে, অমুক জায়গায় তমুক জায়গায় খেলতে চলে যায়, সৌদি আরব, চায়না, অমুক অমুক জায়গায় খেলতে চলে যায়, বলে এখানে ফুটবলের উন্নতি করতে আসছে। আসলে তো টাকার জন্য যায়, সবাই তাই। মানে এইটা কারোর নাম বলতেছে না, সবাই তাই যায়। কিন্তু আলমাদা কিরকম মুখের উপর বলে দিল যে টাকার জন্য গেছি। এই ইউরোপে যেতে পারতাম ওই সময়, কিন্তু টাকার জন্য গেছি, আমার টাকার দরকার ছিল, আমার ফ্যামিলির আরো টাকা দেওয়া দরকার ছিল। সেই কাজটা যখন হয়ে গেছে তার, এবং সে যখন এমএলএস এ গেল সে কিন্তু রেকর্ড করে গেল, এমএলএস এর ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে এমএলএস এ গেল। এবং আরো একটা রেকর্ড হয়েছে এর পরপরই, সেটা হচ্ছে যে আলমাদা তো খুব দ্রুত আর্জেন্টিনার যুব দল, অলিম্পিক দল হয়ে জাতীয় দলের সদস্য হয়ে গেল। এমনিতে তো যেটা হয় যে এই বয়সী খেলোয়াড়দের খেলার মধ্যে রাখা হয়, একটা ম্যাচ খেলানো হয়, 3টা ম্যাচে দলে রাখা হয়, স্কোয়াডে থাকে, 2টা ম্যাচে বেঞ্চে থাকে, হুট করে একটা 20 মিনিটের জন্য মাঠে নামানো হয়। এটা সব দলের ট্র্যাডিশন, বিশেষত লিওনেল স্কালোনি এ কাজে খুব পারদর্শী। ইভেন মাস্তানের অলরেডি ডেবু হয়ে গেছে, এই বয়সী পোলাপেন আপনি দেখবেন মাঠে নামতেছে, নেমে একটু একটু করে মানায় নিচ্ছে, মানে যখন টাইম আসবে তখন যেন অনভ্যস্ত মনে না হয়। এ কারণে 2021-এ ও যখন জুনিয়র দলে খেলতেছে 2020-21-এ, তখনই ও জাতীয় দলে টুকটাক ডাক পাওয়া শুরু করছে, মাঠে নামার সুযোগ পায় না। মাঠে নামছে সম্ভবত 2022-এরই শুরুর দিকে কোনো এক সময়, আমার এক্সাক্ট ম্যাচটার কথা মনে নেই, তবে 2022 বিশ্বকাপ দলে ডাক পেয়ে গেল সে খুবই আনএক্সপেক্টেড ভাবে। 2022 বিশ্বকাপ দলে তার থাকার কথা ছিল না, এটা ছিল 2022 বিশ্বকাপের কথা আপনাদের যদি মনে থাকে, স্কালনির জন্য কিন্তু বিরাট একটা ধাক্কা ছিল 2022 বিশ্বকাপের আগ মুহূর্ত। কেন? এর আগে যে ওই যে 36 ম্যাচ অপরাজিত সে যে টিমটা নিয়ে খেলছে, ওই টিমের গুরুত্বপূর্ণ 4-5 জন মেম্বার হঠাৎ করে নাই হয়ে গেল। মানে দিবালা তখন ইনজুর্ড,
দিবালে যদি স্কোয়াড থাকতে পারছে, কিন্তু ইনজুর্ড অ্যাঞ্জেল কোরিয়া এবং লেসোলসোর মতো দুজন খেলোয়াড় নাই হয়ে গেল, নিতেই পারলো না। কোরিয়া আর লেসোলসো হচ্ছে তার দলের প্রাণ। তা এরপরে ম্যাকঅ্যালিস্টার আর এনজো যে রোলগুলো প্লে করছে, এই রোলগুলোতে কিন্তু আসলে ছিল অন্য লোক। এনজো আর ম্যাকঅ্যালিস্টার ছিল রিজার্ভ, ওরা পরে মূল দলে আসলো, সেটা তো আপনারা জানেন। ফার্স্ট ম্যাচের ডিজাস্টারের পরে, সৌদির পরে বিপক্ষে হারার পরে ওরা হচ্ছে স্কোয়াডে আসলো। আর বেঞ্চে রাখার জন্য কোরিয়ার বদলে ডাকা হলো হচ্ছে এই আলমাদাকে। এই তখন পিচ্ছি আলমাদাকে ডাকা হলো যে ওকে ওরকম ভাবে মাঠে নামানো হবে না, কিন্তু বোধহয় একটা ম্যাচে, গ্রুপ পর্বের একটা ম্যাচে ৮০ মিনিটের পরে অল্প একটু সময়ের জন্য নাম ছিল। ফলে নন প্লেয়িং মেম্বার আপনি তারা বলতে পারবেন না। সে যে বিশ্বকাপে চুমু খাইছে, এটা নন প্লেয়িং হিসেবে খায় নাই। ও নামছে অল্প একটু সময়ের জন্য, কিন্তু সে প্লেয়িং মেম্বার, সে রীতিমতো বিশ্বকাপ জয়ী মেম্বার। এটার ফলে আরেকটা বিশ্ব রেকর্ড হয়ে গেল। কি বিশ্ব রেকর্ড হলো? সে হচ্ছে প্রথম অ্যাক্টিভ এমএলএস খেলোয়াড় যে বিশ্বকাপ জিতলো। আমেরিকার ওই যে লিগ এমএলএস, এই এমএলএস এ খেলা প্রথম অ্যাক্টিভ খেলোয়াড় যে হচ্ছে বিশ্বকাপ জিতলো। হ্যাঁ, পরে বিশ্বকাপ জয়ী মেসি তো সেখানে যোগ দিয়েছে, কিন্তু খেলা অবস্থায় বিশ্বকাপ জেতা একমাত্র খেলোয়াড় থিয়াগো আলমাদা, এখনো পর্যন্ত একমাত্র খেলোয়াড় এবং প্রথম খেলোয়াড়। পরে আর কেউ হলেও ওর ওই রেকর্ডটা মোছা যাবে না। পরে মেসির সঙ্গে ও আর এমএলএস এ খুব একটা মুখোমুখি হয় না, খুব একটা মুখোমুখি হতে পারে না, কারণ ওরে ততদিনে কিনে নিয়েছে বোটাফেগো, ব্রাজিলের দল। সেটাও কিন্তু বোটাফেগোর হিস্ট্রির সবচেয়ে দামি ট্রান্সফার। মানে ও কতগুলো রেকর্ড করলো দেখেন, এমএলএস এ গেল, এমএলএস এর রেকর্ড করে, এমএলএস থেকে বেরোলো, এমএলএস এর রেকর্ড করে, মানে এমএলএস এর ইতিহাসে সবচেয়ে বড় সেল হলো সে। আটলান্টা সবচেয়ে বেশি টাকায় সেল করলো। এবং বোটাফেগোরও হিস্ট্রির সবচেয়ে বেশি দামের কেনা খেলোয়াড়। বোটাফেগোর হয়ে খেললো শেষ কিছুটা দিন অবশ্য লিওতে, ওই যে ফরাসি ক্লাব লিওতে ধারে খেলছে। ওই সময় সে তার ওই যে ইউরোপ যাত্রাটা শুরু হয়ে গেছে, যেটা সে ওই সেই প্রথমে বলছিল যে একদিন ইউরোপ জয় করতে চাই, ইউরোপে যেতে চাই। দেখেন, আপনি যদি টেকনিক্যালি ভাবেন তাহলে কিন্তু আলমাদা একটু লেট বুমার। কেন? ১৫-১৬ বছর বয়সে টেলিগ্রাফ তাকে নিয়ে স্টোরি করছে, বলছে যে আগামী শতাব্দী শাসন করা যে সম্ভাব্য ৬০ জন খেলোয়াড়, তার মধ্যে আলমাদা একজন। ওই লিস্টে রদ্রিগোও ছিল। ফলে এই যে লম্বা সময় লাগলো তার, অলমোস্ট ১০ বছর লাগলো তার ইউরোপে আসতে। লিওতে ধারে আসছে, তারপরে অ্যাথলেটিকোতে এবার আসলো। এটাকে আপনি বলতে পারেন আনুষ্ঠানিকভাবে তার প্রকৃত ফুটবলিং ওয়ার্ল্ডের যোগাযোগ শুরু হলো। এর আগে পর্যন্ত যে আটলান্টায় খেলছে, বোটাফেগোতে খেলছে, লিওতে ধারে খেলছে, এগুলাকে তো আমরা বলতেছি না যে এটা শীর্ষ পর্যায়ের ক্লাবে খেলা। এই অ্যাথলেটিকোতে আসার মাধ্যমে তার এই জগৎটা শুরু হলো। মানে ২৪ বছর বয়সে সে বুম করলো এই পর্যায়ে এসে। এবং তার বয়সী যারা, তার কন্টেম্পোরারি যারা, তারা কিন্তু আর্জেন্টিনা দলে অলরেডি সুপারস্টার, মানে আলভারেজরা এই জেনারেশনটা। সে তার মানে একটু লেট বুমার। মানে সে তো জাতীয় দলের ধারাবাহিক এখনো হয়েছে কিনা আমরা বলতে পারতেছি না। মাত্র দুটো তিনটে ম্যাচ স্টার্ট করছে, তার মধ্যে দুর্দান্ত খেলছে। আমার মনে হয় না তার আর ড্রপ করার সুযোগ আছে। মানে এখন সে স্টার্টারই থাকবে, কিন্তু সেটাও তো অনেক দেরি করে হলো। ফলে তার জীবনটা যেমন খুব ছোটবেলায় শুরু হয়েছিল, কিন্তু বুম করতে মানে একটা বিশ্বকাপ জিতে ফেলার পরেও ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন পাইতে একটু দেরি হলো। কিন্তু যখন রিকগনিশনটা পাইলো ততক্ষণে ম্যাজিক শুরু হয়ে গেছে। মানে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত সে যে কয়টা গোল করছে, যে কয়টা ম্যাচ খেলছে, আমি মুগ্ধ হয়ে শুধু না, হতভম্ব হয়ে দেখছি যে কি দেখবো। ও যখন লেফট সাইড থেকে দৌড় দেয়, যদিও বলছি যে তেভেজের সঙ্গে ওর কোনো মিল নাই, তেভেজের সঙ্গে ক্যারেক্টারিস্টিক্সের কোনো মিল নেই। তেভেজের ওই রাফ অ্যান্ড টাফ ব্যাপার, ওই যে রংবাজ ব্যাপারটা, যে সামনে কেউ দাঁড়াইলে মনে হতো যে গলাটা চেপে ধরে একদম মেরে ফেলবে, ওই যে তেভেজের ব্যাপারটা, বা যখন ঢুকতো ওর সামনে কোনো ডিফেন্ডার যেতে ভয় পেত, যে না ওই অ্যাটাকারের যে এরকম হিংস্র হইতে পারে, যে স্পিডে আসতেছে মেরে ফেলবে, ও তেভেজের ব্যাপারটা আলাদা ছিল। তেভেজ ওয়াজ ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড। কিন্তু ও তারপরেও আলমাদা যখন লেফট উইং ধরে দৌড় দেয়, তখন এক পলকের জন্য মনে হয় যে এও বোধহয় সেই অ্যাপাচি, এও ওই সেই বস্তি থেকে আসা অ্যাপাচি, যেরকম প্রচন্ড জোরে লেফট উইং ধরে দৌড় দেয়। আবার যখন লেফট সাইড থেকে কাট করে ভিতরে ঢুকে প্লে মেক করে সামনে আগাতে থাকে, তখন কি আপনারও মনে হয় না যে আরেকটা মেসিরে দেখতেছি? এই তো মেসি চলে যাওয়ার পরে এই ছেলে ওই কাজটাই করবে। মেসি রাইট সাইড থেকে করতো, ওরা লেফট সাইড থেকে করবে, মেসি হয়ে উঠবে। এবং ওর যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু লাস্ট ম্যাচে আমি দেখছি। সেটা হচ্ছে মাঠ ডিকটেট করা। মেসি মাঠে উপস্থিত, ভাই সর্বকালের সেরা ফিল্ড ডিকটেটর মাঠে উপস্থিত। সে অবস্থায় ওর পায়ে বল গেছে, ও বলটা থামায় দিছে। হ্যাঁ, ও কুইক পাস দিতে, ওয়ান টাচে বল ছেড়ে দিতে অভ্যস্ত। ও রিকুলমের মতো বল থামায় দেয় না সাধারণত, কিন্তু ওই দিন একবার দিছে। ও
ও বল থামায় দিছে। মানে আমার কেন যেন মনে হয় ও এতদিন এই ওয়ান টাচে খেলা অমুক তমুক এগুলো শুধু সার্ভাইভাল পলিসি হিসাবে করছে, যে যাতে ওকে সর্বোচ্চ পর্যায়ে যাইতে দেওয়া হয়। তারপরে ওর ওই অদৃশ্য গুরু দ্রোণাচার্যের কাজটা করবে এক দুবার, সেটা হচ্ছে পায়ে বল নিয়ে খেলা থামায় দেওয়া। সবাই থেমে গেছে। ও যখন বলটা স্টপ করাইছে তখন আমার মনে হচ্ছে যে অদৃশ্যভাবে রিকুলমে মাঠে নেমে আসছে। রিকুলমে এসে খেলা থামায় দিছে। রিকুলমে তো এটা ট্রেডমার্ক ছিল, তাই না? রিকুলমে যখনই খেলায় প্রচন্ড উত্তেজনা হয়, তো 89 মিনিটের খেলা চলতেছে, সবাই চিল্লাপাল্লা করতেছে, বল দাও বল দাও, সামনে আগাও সামনে আগাও, কিসের কি? রিকুলমে বল পাইছে, রিকুলমে বলের উপরে পা দিয়ে বল থামায় দিয়ে ভাবতেছে। মনে হচ্ছে তার সামনে ৩-৪ দিন সময় পড়ে আছে ডিসিশন নেওয়ার জন্য। সে সব স্লো ডাউন হলো, এবার সে আস্তে আস্তে পেস বাড়ানো শুরু করলো, একটা ভুবন চেরা পাস দিল। এই জিনিসটা আলাদা করার চেষ্টা করছে, এখনো হয় নাই। কোনোদিন হবে কিনা জানি না, হয়তো আমার ইলিউশন, আমি জানি না এটা ইলিউশন হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমি লাস্ট কয়েকটা ম্যাচে তিনজনকেই দেখতে পাইছি ওই একজনের মধ্যে। কখনো তেভেজকে দৌড়াইতে দেখি, কখনো মেসিকে প্লে মেক করতে দেখি, কখনো এক লহমার জন্য রিকুলমে এসে হাজির হয় ওই একটা ছেলের ভিতরে। আমি জানি না শেষ পর্যন্ত কোনো প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা। না পারার সম্ভাবনাই পৃথিবীতে বেশি। এত সম্ভাবনা নিয়ে পৃথিবীতে যারা আসে, অলরেডি তো ওর ১০ বছর গন। মানে ওর ক্যারিয়ার থেকে ১০ বছর চলে গেছে এইসব গল্প করতে করতে। যে সময় ওর এখন আসলে থাকার কথা ছিল, তো যদি বয়স বিবেচনা করেন, এক্সপোজার বিবেচনা করেন, এখন থাকার কথা ছিল হচ্ছে আর্জেন্টিনার প্রাণ ভোমরা। কিন্তু এখনো তো তা হয় নাই। স্টিল তার সামনে ১০ বছর সময় পড়ে আছে। চাইলে সেই তিনজনেরই স্বপ্ন পূরণ করে দিতে পারে। চাইলে এই তিনজনকেই হয়তো স্পর্শ করে দিতে পারে। হয়তো কিছুই নাও হইতে পারে। এই থিয়াগো আলমাদা হয়তো শেষ পর্যন্ত একটা আক্ষেপের নাম হয়ে যাবে, একটা শেক্সপিয়ারের ট্র্যাজেডির নাম হয়ে যাবে। কি যায় আসে? তবু তো একবার, একটা দুটো বার একটা লোকের ভেতর দিয়ে ৩ জন লেজেন্ডকে দেখতে পারছিলাম। সেজন্য আলমাদাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার এই কিউট চেহারাটা কখনোই আমরা ভুলব না। তাতে যদি আগামী ম্যাচ থেকেও আপনি আর কিচ্ছু না পারেন, তাও ভুলব না। আমি সারা জীবন বলে যাব যে আমি একজন কিউট অ্যাপাচি দেখছিলাম, একজন কিউট জাদুকর দেখছিলাম। সেই কিউট জাদুকরকে অনেক ধন্যবাদ। সবার জন্য শুভেচ্ছা, আমাদের জন্য অনেক ভালোবাসা থাকলো।